হ্যালো টিচার্স, আজকে আমরা সমাধান করব ডিসেম্বর 2024-এর বাংলা সাবজেক্টের প্রশ্নপত্রটি। এটি হলো প্রশ্নের ফ্রন্ট পেজ। তাহলে আমরা যাব সোজাসুজি প্রশ্নের ভিতরে। তো প্রশ্নের ভিতরে যদি আপনারা জান তাহলে আরেকটি কথা আমি বলে দিই যে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এবং পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এগুলা একেবারে সমান, একটু চেঞ্জ হয়, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করার লেভেলটি একটু হাই করে দেওয়া হয়, কিন্তু কনসেপ্টগুলো একই। সুতরাং আপনারা এই পেপারটি সমাধান করা দেখছেন, এর মানে আপনার পেপার 2 প্রশ্নপত্র সমাধান হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা সবাই এগুলা দেখতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাই যে পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এ প্রথমে একটি প্যাসেজ আসে এবং সেই প্যাসেজ দিয়ে আমাদেরকে পড়তে হয় এবং এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তারপরে একটি কবিতা দেওয়া হয়, সেই কবিতা থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেগুলোকে আমরা সমাধান করতে হয়, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই যে প্যাসেজ যে রয়েছে বা কবিতা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব না, বরং এই কবিতা এবং প্যাসেজ থেকে যেগুলো গ্রামার আসে সেগুলো আলোচনা করব এবং পেডাগজিতে যে 15টি কোয়েশ্চন আসে সেই 15টি কোয়েশ্চন আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা দেখি, শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রজাপতি বা প্রজাপতির কোন উদ্ভিদ, এগুলা হলো এই প্যাসেজ থেকে আসা প্রশ্ন। তাহলে আজকের আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পুঞ্জা কি, এর অর্থ কি? আপনারা জানেন যে সিটেটের বাংলা সাবজেক্টে প্রতিশব্দগুলো আসে, বিপরীত শব্দগুলো আসে। সুতরাং আমি একটি পিডিএফ রেডি করে দেবো যেখানে প্রিভিয়াস ইয়ার গুলাতে আসা সমার্থক শব্দ বা বিপরীত শব্দ এই সবগুলো ইনক্লুড করে দিয়ে আরো কিছু এমসিকিউ আকারে কিছু শব্দার্থ ইনক্লুড করে দেবো, ঠিক আছে? আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো শব্দার্থগুলো আপনারা যদি না জানেন তাহলে অটোমেটিক আনসার করতে পারবেন না, ঠিক আছে? তো পুঞ্জ এর অর্থ হলো গুচ্ছ বা সমষ্টি এবং অক্কি এর অর্থ হলো চোখ। সুতরাং আমাদের এই অপশনটি এখানে শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আচ্ছা, এইগুলো আপনাদের প্যাসেজ থেকে আসা প্রশ্ন, ঠিক আছে? এগুলো আমরা সমাধান করবো না, কারণ প্যাসেজগুলো প্রতি বছর চেঞ্জ হয়ে আসে। সুতরাং প্যাসেজ যখন সমাধান করবো 2-4টি প্যাসেজ সমাধান করে দেখাবো যে কিভাবে প্যাসেজগুলো সমাধান করতে হয়। তো সেখানে আমি বলে দেবো আজকে আমরা এই প্যাসেজগুলো থেকে আসা যে গ্রামার গুলো রয়েছে বা যে শব্দ অর্থ বিপরীত শব্দ এগুলো দেখে তারপরে পেডাগজি দেখবো, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি আনসার যেগুলো দিচ্ছি এগুলো অফিসিয়াল আনসার কি দেখেই আপনাদেরকে আনসার দিচ্ছি, ঠিক আছে? তো এগুলাতে কোনো সন্দেহ নেই যে এগুলো আনসার সঠিক হচ্ছে কিনা, সেগুলা সন্দেহ করার কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে তারপরে আমরা দেখি নিচের কোন শব্দটির অর্থ ফুলের সাথে সম্পর্কিত নয়। এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি যেগুলা শব্দ ফুলের সাথে সম্পর্কিত, কিন্তু একটি শব্দ রয়েছে যেটি ফুলের শব্দের সাথে সম্পর্কিত নয়। তো প্রথমে আমরা দেখি পরাগত, পরাগস্থলী, পরাগ সংযোগ, পরাগেশন। আচ্ছা, পরাগের অর্থ যদি বুঝতে পারেন তাহলে অটোমেটিক্যালি এটাকে রিজেক্ট করতে পারেন। পরাগ অর্থ হলো পোলেন, অর্থাৎ এই যে ফুলের ভিতরে ছোট ছোট কণা থাকে, ছোট ছোট বালির মতো কণা থাকে, সেগুলা প্রজননের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো সেইগুলা দেখতে পাচ্ছি যে পরাগস্থলী, পরাগ সংযোগ, পরাগেশন এই সব কিন্তু ফুলের সাথে সম্পর্কিত, কিন্তু পরাগত এই শব্দটি কিন্তু ফুলের সাথে সম্পর্কিত নয়। সুতরাং এক্ষেত্রে আমাদের এই অপশনটি শুদ্ধ হয়ে যাবে। তারপরে দেখি, আচ্ছা তারপরে কবিতা এসে গেল। তো কবিতাগুলো আমরা আজকে আলোচনা করবো না, অন্য কোনো ভিডিওতে কবিতা বা কবিতার সাথে যেগুলা অন্যান্য জিনিস রয়েছে, কবিতা থেকে প্রশ্ন আসে বা প্যাসেজ থেকে প্রশ্ন আসে, সেগুলো আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে 102 কোনটি বসুন্ধরার সমার্থক শব্দ নয়? বসুধা, বিশ্ব, পৃথিবী, ভূতল। আচ্ছা, আমরা কবিতায় শুনেছি যে আমাদের এই বসুন্ধরা, বসুন্ধরা মানে পৃথিবী। তো বসুধা, বিশ্ব, পৃথিবী, ভূতল সবগুলাই কিন্তু সিনোনিমস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আনসার কি মতে, অফিসিয়াল আনসার কি মতে, এখানে এই যে ভূতল যেটি রয়েছে এটিকেই মনে করা হয় যে এটির সমার্থক শব্দ নয়, ঠিক আছে? তো আমাদেরকেও সেইগুলা মেনে নিতে হয়। তারপরে পরবাস কি পদ, ক্রিয়া, অব্যয়, বিশেষ্য, বিশেষণ। আপনারা যদি পদের বিষয় জানেন তাহলে এটি সহজে সমাধান করতে পারবেন। পরবাস অর্থ হলো নিজ দেশ ছাড়া অন্য কোনো দেশে বাস করার অবস্থা বা ভাব। যদি এই ধরনের অবস্থা বা ভাব বোঝায় তাহলে আমরা জানি যে বিশেষ্য হয়, এবং বিশেষ্যর মধ্যে অনেকটি প্রকার রয়েছে। সেটি কোন ধরনের বিশেষ্য হবে? সেটি ভাববাচক বিশেষ্য হবে। সুতরাং এই পরবাস হবে বিশেষ্য, এবং বিশেষ্যের মধ্যে কি ধরনের বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। এবং এই পরবাস শব্দটির বিশেষণ রূপ কিভাবে হবে? এই হয়ে গেল বিশেষণ রূপ, ঠিক আছে? তাহলে এটি মনে রাখবে। তারপরে আচ্ছা, এখন আমাদের পেডাগজির প্রশ্ন এসে গেছে। প্রথম প্রশ্নটি হলো মাতৃভাষা ভিত্তিক বহুভাষা তত্ত্ব সমর্থন করে যে। আচ্ছা, মাতৃভাষা ভিত্তিক মানে কি? মাতৃভাষা এখানে প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাতৃভাষা ভিত্তিক বহুভাষা তত্ত্ব সমর্থন করে যে। মাতৃভাষা ভিত্তিতে থাকবে, মাতৃভাষা প্রথমে থাকবে, তারপরে বহুভাষা তত্ত্ব আসবে। সুতরাং এখানে কি হবে? সকল শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে ইংরাজি, এখানে মাতৃভাষা ভিত্তিক বলা হয়েছে, সুতরাং ইংরেজি কোথা থেকে আসবে? সব শিশুরাই হিন্দি প্রথম ভাষা, হিন্দি কোথা থেকে আসবে? কারণ মাতৃভাষা ভিত্তিক বলা হয়েছে, তো মাতৃভাষা অনেক ধরনের মাতৃভাষা হতে পারে, তো সেক্ষেত্রে হিন্দি কিভাবে হবে? সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে। আছে সব শিশুরাই তাদের বিদ্যালয়ের কার্য শুরু করে রাজ্যের ভাষা। আচ্ছা, রাজ্যের ভাষা এমন হয় যে রাজ্যিক ভাষা একটা থাকে এবং স্কুলের প্রাইমারি লেভেলের স্কুলের ভাষা অন্যটি থাকে, কারণ আমরা জানি যে এনসিএফ বলে যে প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদেরকে মাতৃভাষা শিক্ষা দিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে রাজ্যিক ভাষা যদি হয়ে যায় তাহলে একটি শিশুর মাতৃভাষা অন্য ভাষা হতে পারে, তো সেক্ষেত্রে সেখানে সেই অপশনটিও ভুল হয়ে যাবে। সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে, অর্থাৎ মাতৃভাষা দিয়ে শুরু করবে, তারপরে সেই ক্লাসে গিয়ে বিভিন্ন ধরনের ভাষাগুলো সে শিখবে। সুতরাং এটা কি হবে? মাতৃভাষা ভিত্তিক হবে, অর্থাৎ মাতৃভাষাকে আমরা ভিত্তি বানিয়ে তারপরে অন্য ভাষাকে আমরা শিখবো, ঠিক আছে? তারপরে প্রশ্নটি দেখি পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিয়ে প্রদত্ত বিবৃতিগুলি থেকে ভ্রান্ত মন্তব্যটি বের করো। আলতো পাঠ পুনর্বিচারের জন্য উপযুক্ত, যখন পুঙ্খানুপুঙ্খু পাঠ বিশেষ প্রশ্নের উত্তর দানে অধিক সহায়ক। আলতো পাঠ এবং পুঙ্খানুপুঙ্খু পাঠ উভয় ক্ষেত্রে এই পাঠের মাধ্যমে দ্রুত চোখ বোলার প্রয়োজন।
আলতো পাঠ দ্রুত পঠনের সঙ্গে সম্পর্কিত, যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্যের অনুসন্ধানের সাথে সম্পর্কিত। আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত, যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা ভাষা পাঠের অতিরিক্ত। আচ্ছা, এই যে অপশন যেগুলো দেওয়া হয়েছে এগুলা থেকে আমরা বুঝতে পেরেছি যে এগুলা স্ক্যানিং এবং স্কিমিং সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, তো স্ক্যানিং এবং স্কিমিং সম্পর্কে আমি বলে দিই, তারপরে আরেকটা জিনিস আমি বলে দেবো। তো স্ক্যানিং হলো আমরা কোনো একটি পাঠ্য বই থেকে বা কোনো একটি জায়গা থেকে নির্দিষ্ট কোনো ইনফরমেশন কালেকশন করার জন্য যে পাঠ করি। যেমন মনে করুন আপনি একটি রেলওয়ে স্টেশনে গেলেন এবং সেখানে যে বোর্ড লাগানো রয়েছে সেই বোর্ডে আপনি দেখছেন যে আমার নির্দিষ্ট ট্রেনটি কখন যাবে। তো সেই যে একটি বোর্ডে অনেকটি ট্রেনের নাম লেখা রয়েছে সেগুলো আপনি না পড়ে শুধু আপনারটা খুঁজছেন। এই যে অনেকটি ট্রেনের মধ্যে আপনারটি খোঁজা, অর্থাৎ অনেক একটি পাঠের মধ্যে অনেকটি লাইন রয়েছে, অনেকটি বাক্য রয়েছে, সেই বাক্যের মধ্যে আপনার নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট তথ্য খোঁজাকে বলা হয় স্ক্যানিং। এবং স্কিমিং হলো এই যে মনে করুন একটি আপনি নিউজ পেপার পড়ছেন, এটি সবাই উদাহরণ দেয় তো বোঝার জন্য একেবারে সহজ হয়ে যায়, তো সুতরাং আমি ওটা দিয়ে দিচ্ছি। তো যেমন মনে করেন আপনি নিউজ পেপার পড়ছেন, তো নিউজ পেপারের প্রতিটা শব্দ প্রতিটা বাক্য আপনি পড়েন না, তো সেই যে উপরের যে বড় লাইন যেটি রয়েছে এটি পড়বেন এবং উপরে 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 পড়ে আপনি সমস্ত পত্রিকাটি পড়ে নেবেন। এই যে সমস্ত একটি আইডিয়া পাওয়ার জন্য যে পড়া, সেই পড়াটি হলো স্কিমিং। ঠিক আছে, তাহলে এখানে দেখুন আলতো পাঠ অর্থাৎ স্কিমিং হলো পুনর্বিচারের জন্য উপযুক্ত। ঠিক আছে, কারণ আমরা জানি যে কোনো একটি জিনিস পড়লাম তো সেই বিষয়ে আমরা একটি বিচার করতে পারি যে সেই জিনিস সম্পর্কে কি জিনিস সম্পর্কে বলেছে সেখানে, এটা এই যে তুলমূল একটি আইডিয়া আমরা পেয়ে যাই। ঠিক আছে, কিন্তু যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তর দানে সঠিক, ওই যে আমরা বলেছিলাম যে নির্দিষ্ট একটি অপশন বা নির্দিষ্ট একটি তথ্য আমরা খুঁজতে স্ক্যানিং কে ব্যবহার করি, কিন্তু এখানে দেখুন পুঙ্খানুপুঙ্খ পাঠ বলেছে, তাহলে এটা কিভাবে পুঙ্খানুপুঙ্খ পাঠ হবে? কারণ আমরা জানি স্ক্যানিং করছি, তাহলে পুঙ্খানুপুঙ্খ পাঠ হবে কিভাবে? তো পুঙ্খানুপুঙ্খ পাঠ বলতে ইন্টেন্সিভ রিডিং কে আমরা বুঝি, যেখানে আমরা বিস্তৃতভাবে পড়ি এবং মনোযোগ সহকারে পড়ি এবং প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি এই শব্দের আমরা অর্থ বোঝার চেষ্টা করি। সুতরাং এখানে পুঙ্খানুপুঙ্খ পাঠ হবে না, বরং অন্য কোনো একটি শব্দ ব্যবহার করা উচিত ছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে পুঙ্খানুপুঙ্খ পাঠ ব্যবহার করা হয়েছে, সুতরাং আমাদের একটি জিনিস জেনে রাখা উচিত যে পরীক্ষা এমনও আসে যেখানে আমরা কনটেক্সট থেকে আমাদের বুঝে নিতে হবে যে সেটি কোন সম্পর্কে বলা হয়েছে। সুতরাং আমরা এখানে পুঙ্খানুপুঙ্খ পাঠকে ইন্টেন্সিভ রিডিং না বলে আমরা স্ক্যানিং হিসেবে ধরে নিতে হবে, কারণ এখানে যেগুলো ব্যাখ্যা করা হয়েছে সেগুলোর সাথে ইন্টেন্সিভ রিডিং এর কোনো সম্পর্ক নেই, কারণ এখানে বিশেষ প্রশ্নের উত্তর দানে অধিক সহায়ক, এটা নির্দিষ্ট ইনফরমেশন কালেকশন করার জন্য পড়া হচ্ছে, তাহলে এটা পুঙ্খানুপুঙ্খ পাঠ কিভাবে হবে? সুতরাং আমরা অটোমেটিক বুঝে নিতে হবে যে সেটি স্ক্যানিং এর কথা বলা হয়েছে। তারপরে আবার দেখেন পাঠের মাধ্যমে দ্রুত চোখ বুলানো হয়, কারণ আমরা স্ক্যানিং এর ক্ষেত্রে আমরা দ্রুত চোখ বুলাই, কিন্তু ইন্টেন্সিভ এর ক্ষেত্রে সেটা আমরা করি না, কিন্তু লেখা হয়েছে এখানে পুঙ্খানুপুঙ্খ, তো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। তারপরে আলতো পাঠের মধ্যে আলতো পাঠ দ্রুত পঠনের সাথে সম্পর্কিত। আমরা জানি যে স্কিমিং আমরা দ্রুত পাঠ করি, সেখানে একটি তুলমূল আইডি পাওয়ার জন্য, সাধারণ একটি আইডি পাওয়ার জন্য। যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্যের অনুসন্ধানের সাথে সম্পর্কিত, ওই যে বলেছিলাম যে নির্দিষ্ট একটি ইনফরমেশন, নির্দিষ্ট একটি শব্দ বা নির্দিষ্ট একটি বাক্য এই খোঁজার জন্য আপনি পড়ছেন। মনে করেন আপনার টিচার বলেছেন যে ওই শব্দগুলো তুমি এই পাঠ থেকে বের করো, তো আপনি এই যে নির্দিষ্ট শব্দগুলো বের করার জন্য একটি রিডিং করছেন, সেই রিডিংকে স্ক্যানিং বলা হয়। কিন্তু আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত, এখানে গভীর পাঠ কিভাবে হবে? তারপরে পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা ভাষা পাঠের অতিরিক্ত, তো এইভাবে হবে না, তো এই অপশনটি আমাদের এখানে ভুল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে আসলে এই যে পুঙ্খানুপুঙ্খ শব্দ যেটি এটি ব্যবহার করে আমাদেরকে আরো কনফিউজিং করে দিয়েছে। ঠিক আছে, আসলে এখানে পুঙ্খানুপুঙ্খ না পাঠ ব্যবহার করে স্ক্যানিং যে শব্দ, স্ক্যানিং এর যে বাংলা শব্দ রয়েছে সেটি ব্যবহার করা উচিত ছিল। সুতরাং আমাদের এক্ষেত্রে এই অপশনটি শুদ্ধ হবে, কারণ আমাদের ভ্রান্তি মন্তব্যটি বের করতে হবে, ভুল মন্তব্যটি বের করার জন্য বলা হয়েছে, সুতরাং এটি হবে ভুল, কারণ পুনর্বিচারের জন্য উপযুক্ত, এটাও ঠিক আছে। বিশেষ প্রশ্ন উত্তরদানের অধিক সহায়ক, ঠিক আছে। এটা হলো এই দুটি হলো যে চোখ বুলানো, এটাও ঠিক আছে। এটি দ্রুত পঠন, এটাও ঠিক আছে। এটি একটি তথ্য অনুসন্ধান করা, সেটিও ঠিক আছে, কিন্তু এখানে যেটি বলা হয়েছে সেটি ঠিক নয়, সুতরাং ঠিক নয়টি আমাদের শুদ্ধ হয়ে যাবে এখানে। তারপরে হলো যখন শিশুরা তার চারপাশের বস্তু, ঘটনা এবং সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে, তখন নিম্নে প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয়? আচ্ছা, যখন শিশুরা তার আশেপাশের বস্তু, ঘটনা সরাসরি যেগুলো সে দেখে বা দৃশ্যমান কোনো বস্তু সেগুলো সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করে, তার ভাই, মা, বাবা এদেরকে যখন জিজ্ঞাসা করে, তখন সে ভাষার যে ব্যবহার রয়েছে সেই ভাষার ব্যবহারগুলোর মধ্যে থেকে কোন ব্যবহারটি সে সব থেকে বেশি ব্যবহার করে থাকে? তো সেখানে দেখেন তথ্যবহুল, সেটাও ঠিক আছে, কারণ তথ্য কালেকশন করতেছে, সে তথ্য কালেকশন করার জন্য কোনো কিছু জিজ্ঞাসা করছে, ঠিক আছে। অনুসন্ধানমূলক, সেটাও ঠিক আছে। কল্পনাপ্রবণ, সেটাও ঠিক আছে, কিন্তু এখানে বলেছে যে সব চাইতে অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত করে কোন ভাষার ব্যবহারটি, তো সেক্ষেত্রে আমাদের অনুসন্ধানমূলক, কারণ কোনো কিছু সে জিজ্ঞেস করছে, অনুসন্ধান করছে, সুতরাং এখানে আমাদের অপশন হবে অনুসন্ধানমূলক। ঠিক আছে, তারপরে মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষেরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয়? অর্থাৎ মানুষের ভাষার কোন বৈশিষ্ট্যটির দ্বারা বর্তমান স্থান ও সময়ের বাইরে থাকা বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারে? অর্থাৎ এমন কিছু আলোচনা যেগুলি বর্তমানে হয়নি, বর্তমান স্থানে হয়নি, অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতের কোনো ঘটনা। যেমন মনে করো একজন ব্যক্তি বললো যে চাঁদে মানুষ গিয়েছে, তো সেই যে চাঁদে মানুষ যাওয়া সেটি নিকটবর্তী সময়ের কোনো ঘটনা নয়, সেটি কোনো স্থানে উপস্থিত এই যে বর্তমানে ঘটছে এমন কোনো কথা নয়। অর্থাৎ এমন কথা বলা যে কথাগুলো বর্তমানে ঘটেনি, বরং অতীতে কোনো এক সময় ঘটেছে বা ভবিষ্যতে কোনো একটি সময় ঘটবে। যেমন মনে করো একটি শিক্ষার্থী বললো যে আগামী বছর ওই মাসে আমার পরীক্ষা হবে, সেটি কিন্তু বর্তমানে স্থানেও নয় এবং বর্তমান এই যে নিকটবর্তী সময়েও নেই, সেই ঘটনাটি অন্য একটি সময়ের ঘটনা সে বিবরণ করছে। সেই যে কোয়ালিটি, যেটা সেই যে বৈশিষ্ট্য, কোন ওই যে সেই কথাটি আমরা কোন বৈশিষ্ট্যের কারণে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, সেটি হলো স্থানচ্যুতি, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এইটি হবে শুদ্ধ আনসার। তারপরে 109, তারপরে 110 নম্বর কোয়েশনে কি বলা হয়েছে? নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসাবে বিবেচিত নয়? এই যে নিচে যেগুলো অপশন দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনটি উপলব্ধিমূলক পঠনের চিহ্ন নয়? আমরা জানি যখন পঠন করি, তো পঠন করার ক্ষেত্রে যে জিনিসটা লেখা রয়েছে সেই জিনিসগুলোর অর্থ আমরা বুঝি, অর্থাৎ পড়ার সাথে সাথে সেটা অর্থ বুঝি, তখন আমাদের এইগুলাকে পঠন বলা হয়। যদি আমরা অর্থ না বুঝি, শুধু পড়তেই থাকি, তাহলে সেটাকে পঠন বলা হয় না। ঠিক আছে, তো উপলব্ধিমূলক পঠনের চিহ্ন হিসাবে নিচের অপশনগুলির মধ্যে কোনটি বা
কোনটি নয়? ঘটনা অথবা ধারণার ক্রম সুস্ফুটিত ও মূল্যায়িত করা, এটা ঠিক আছে। এখনো পর্যন্ত পাঠিত পাঠের মনোবল, এটাও ঠিক আছে। স্বতন্ত্র অক্ষর বর্ণের গুরুত্ব প্রদান, পরবর্তী বিষয় প্রমাণ করা। যখন আমরা উপলব্ধিমূলক পঠন করবো, অর্থাৎ পড়ার সাথে সাথে আমরা বুঝার চেষ্টা করবো বা আমরা বুঝি, সেই ধরনের যদি পঠন হয়, তাহলে কোনটি আমাদের মধ্যে এখানে হবে না? স্বতন্ত্র অক্ষর। এই যে আমরা অক্ষর সম্পর্কে বা বর্ণ সম্পর্কে, বর্ণের উপর আমরা গুরুত্ব প্রদান করি না। আমরা যখন পড়বো, তো এই লেখা কি রয়েছে সেগুলো আমরা বুঝার চেষ্টা করি, কিন্তু আমরা বর্ণ বা অক্ষরের যে অক্ষরকে আমরা বুঝতে সেখানে চেষ্টা করি না। তো সেজন্য সেক্ষেত্রে এই অপশনটা আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন পড়ি তখন সেই লেখার মধ্যে কি রয়েছে, সেই মনোভাব কি রয়েছে, কি সারমর্ম রয়েছে, অর্থের জন্য আমরা পড়ি এবং অর্থ বোঝার চেষ্টা করি। সেখানে আমরা অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব দিই না। তো সেজন্য সেই অপশনটি আমি কেটে দিলাম, ঠিক আছে। এই সবগুলো আমি দিয়েছি যে অফিসিয়াল আনসার কি মতে, এমন নয় যে আমি নিজে থেকে দিতেছি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় ভাষা শিক্ষণের নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? আচ্ছা, আমরা যখন শিক্ষার্থীদেরকে দ্বিতীয় ভাষা শেখাতে যাই, তখন কিছু পদ্ধতি অবলম্বন করি। সেই পদ্ধতিগুলোর মাধ্যমে শিশুদেরকে দ্বিতীয় ভাষা শেখাই। তো এই পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি হলো ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড। তো এখানে প্রশ্ন করা হয়েছে যে এই যে এখানে কিছু অপশন দেওয়া হয়েছে, কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তো কোন বৈশিষ্ট্যটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? তো আমরা প্রথমে দেখবো যে ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য কি কি আসলে। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি হলো এমন পদ্ধতি যেখানে শিক্ষার্থীদেরকে ব্যাকরণের নিয়মের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ব্যাকরণের নিয়মগুলো মুখস্থ করানো হয় এবং ট্রান্সলেশন করা হয়। অর্থাৎ মনে করুন একটি শিক্ষার্থীকে আপনি ইংরেজি শেখাতে চান, তো সেক্ষেত্রে মাতৃভাষায় একটি সেন্টেন্স লিখে দিবেন এবং ওই সেন্টেন্সটি ইংরেজিতে লিখে বলবেন যে এই সেন্টেন্সটি তুমি মুখস্থ করো, অর্থাৎ ট্রান্সলেটরের মাধ্যমে শেখানো হয়। এই যে নিয়মগুলো মুখস্থ করানো হয়, ড্রিল করানো হয়, ঠিক আছে। এবং কিছু সেন্টেন্সগুলো লিখে বাড়িতে শিখে আনার জন্য বলা হয়। অর্থাৎ এই যে ট্রান্সলেশনের মাধ্যমে এবং গ্রামারের নিয়মগুলি শেখানো বা মুখস্থ করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দ্বিতীয় ভাষা শেখানো হয়। তো এখানে প্রশ্ন করেছে যে কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? তো আমরা প্রথমে দেখি দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপরে দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা। এখান থেকে আর বাকি অপশনগুলো আমাদের পড়তেই হবে না, কারণটা কি দেখুন, এখানে আরেকটি মেথড সম্পর্কে জেনে যাবে। দ্বিতীয় ভাষার প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপরে দুটি ভাষার ব্যাকরণের নিয়ম তুলনা করা, এই যে অপশন যেটি রয়েছে সেটি কিন্তু আপনার শুদ্ধ রয়েছে। ভাষার ভূমিকার চাইতে ভাষার গঠনের অধিক গুরুত্ব দেওয়া, সেটা ঠিক আছে। তারপরে প্রথম ও দ্বিতীয় ভাষার ব্যাকরণগত নিয়ম তুলনা করা, সেটাও ঠিক আছে, কারণ আমরা এই যে ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য হলো এইগুলা। দ্বিতীয় ভাষার ব্যাকরণের নিয়মগুলি শিখন এবং অভ্যাস করা, সেটাও ঠিক আছে। কিন্তু এই যে পয়েন্ট যেটা রয়েছে দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন, এটা কিন্তু আমরা করাই না, কারণ এটা হলো আরেকটি পদ্ধতি যেটা হলো ডিরেক্ট মেথড। তো ডিরেক্ট মেথডে আমরা কি করি, যেই ভাষাটি আমরা শেখাবো, শিক্ষার্থী মনে করুন আমরা ইংরেজি ভাষা শেখাতে চাই, তো তার সাথে আমরা ডিরেক্ট ইংরেজিতে কথা বলবো এবং তাকে বলবো যে তাকে ইংরেজিতে কথা বলো, অর্থাৎ যেই ভাষাটি শেখাতে চান বা টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, সেই ভাষায় কিন্তু কথোপকথন হয়ে থাকে। তো সেই মেথডকে বলা হয় ডিরেক্ট মেথড এবং এই যে বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হলো ডিরেক্ট মেথডের বৈশিষ্ট্য। সুতরাং এটি আমাদের এই পরবর্তী অপশনগুলো পড়তে হবে না, এই যে অপশন যেটি রয়েছে সেই অপশনটি আমাদের এখানে শুদ্ধ হয়ে যাবে, কারণ নয় বলেছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে সেই অপশনটি শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে একজন শিক্ষিকা তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলে এটি কিসের উদাহরণ? আচ্ছা, অনেকটা লম্বা করে কোয়েশ্চনটি দেওয়া হয়েছে এবং একটু কনফিউজিং কোয়েশ্চন, আমি সমাধান করে দিচ্ছি, দাঁড়াও। তো দেখুন, একজন শিক্ষিকা তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলে, অর্থাৎ মনে করুন একজন শিক্ষিকা তাদের অভিজ্ঞতাপূর্ণ একটি কাহিনী দিয়ে দিলেন, যেমন মনে করুন জলের উপর একটি কাহিনী লিখো। তো সেই কাহিনীটি ছাত্ররা লেখার সময় কিভাবে লিখবে, অর্থাৎ কিভাবে তারা চিন্তা করবে সেই বিষয়ে আবার জিজ্ঞাসা করা হলো যে তোমরা লিখবে কিভাবে, তোমরা চিন্তা করবে কিভাবে, সেই যে আবার জিজ্ঞাসা করা হলো, চিন্তার উপর চিন্তা হয়ে গেল। তো এটি জিজ্ঞাসা করা হয়েছে যে এটি কিসের উদাহরণ? তো এটি হবে আমাদের মেটাকগনিশন, থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, চিন্তার উপর আবার চিন্তা, ঠিক আছে। তো এই প্রশ্নটি আবার আপনারা পড়ে নেবেন, নিজেরাই বুঝতে পারবেন, এটি কষ্টের কিছু নয়, সাধারণ একটি প্রশ্ন, কিন্তু প্রশ্ন লম্বা হয়ে গিয়েছে সেজন্য আমাদের কনফিউশন হয়েছে। যাই হোক, তারপরের কোয়েশ্চনটি হলো নিম্নে প্রদত্ত ক্রাসনের তত্ত্ব প্রকল্পগুলির কোনটি ভাইগোটস্কির জেডপিডির সঙ্গে সাদৃশ? আচ্ছা, এখানে কিছু অপশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ক্রাসনের দেওয়া যে থিওরি রয়েছে সেই থিওরি অনুযায়ী এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটি হলো জেডপিডির সাদৃশ, অর্থাৎ জেডপিডির মতো বলে। তো সেজন্য আমাদের এই ক্রাসনের থিওরি পড়তে হবে। আমি ক্রাসনের থিওরি সহ আরো কিছু মনোবিজ্ঞানিকদের তত্ত্ব যেগুলো, থিওরি যেগুলো একই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো আমরা প্রথমে এই অপশনটি আসলে যদি সেই তত্ত্বগুলি আপনারা না জানেন তাহলে এই অপশনটি আপনারা দিতে পারবেন না। সেক্ষেত্রে আমি অপশনগুলো বুঝিয়ে দিচ্ছি একটু করে। এখানে হবে ইনপুট হাইপোথিসিস। আচ্ছা, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, অর্থাৎ তিনি বলেন যে একটি শিশু বা একজন ব্যক্তি কোন একটি ভাষা শেখার ক্ষেত্রে ন্যাচারাল প্রসেসটা ব্যবহার করে। যেমন মনে করেন একটি শিক্ষার্থী প্রথমে আইএনজির ব্যবহার শিখবে, তারপরে সে টেন্সের বিভিন্ন ধরনের কষ্টকর কনসেপ্টগুলো শিখবে, এই যে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, অর্থাৎ এফেক্টিভ ফিল্টার মানে অর্থাৎ আবেগীয় ফিল্টার। আবেগীয় ফিল্টার হাইপোথিসিস মানে কি, যেমন মনে করেন ভয়, উৎসাহ, খুশি, এইগুলো আবেগীয় ফিল্টার। তো এই ফিল্টারগুলো যদি একটু উঁচু হয়ে যায় তাহলে শিক্ষার্থীর ভাষা শেখা হয় না। যেমন মনে করুন একটি শিক্ষার্থীর বয় বেশি হয়ে গেল, তো তার ফিল্টার, এই যে এফেক্টিভ ফিল্টার যেটা রয়েছে, ফিল্টার একটু উপরে উঠে গেল, তো সেক্ষেত্রে তার ভাষা শেখাটা, ভাষা প্রকাশ করাটা নিচে পড়ে যাবে, অর্থাৎ কারোর সাথে সে কথা বলবে না। তার আত্মবিশ্বাসের অভাব, সেটাও একটি ফিল্টার। তো আত্মবিশ্বাসের যদি অভাব হয় তাহলে টিচারের সাথে, শিক্ষার্থীদের সাথে সে কথা বলবে না। তো কথা না বলার কারণে তার ভাষা শেখা হবে না। তো এটাই হলো এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এবং ফিল্টার যদি তার নিচু হয়, অর্থাৎ যদি মনে করো তার আত্মবিশ্বাস বেড়ে যায়, যদি মনে করেন একজন শিক্ষক কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দিয়ে দিলেন, শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ দিলেন, তো সেক্ষেত্রে দেখবে শিক্ষার্থীর যে এই ফিল্টার যেটি রয়েছে, আবেগীয় যেগুলো জিনিস রয়েছে, ভয়, আত্মবিশ্বাস, এগুলো নিচে পড়ে গেছে এবং তার আত্মবিশ্বাস বেড়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, সে ভাষা বলবে এবং ভাষা শিখতে পারবে। ইনপুট হাইপোথিসিস, এখানের ক্ষেত্রে তিনি আরেকটা জিনিস বলেন যে আই প্লাস ওয়ান, অর্থাৎ
এই জিনিসটা আমাদের আনসার। তো আনসারটা আমরা বুঝি। আই মানে ব্যক্তির বর্তমান জ্ঞান এবং প্লাস ওয়ান মানে সে যে জিনিসটা নতুন ভাবে শিখবে। যেমন মনে করুন একজন শিক্ষার্থী জানে যে আমি বাজারে যাই, সেই বাক্যটি সে জানে, কিন্তু আরেকদিন অন্যর কাছ থেকে সে শুনলো আমি প্রতিদিন বাজারে যাই। এই যে প্রতিদিন একটি নতুন শব্দ শিখলো, এই যে নতুন শব্দ হবে তার জন্য প্লাস ওয়ান, এবং আমি বাজারে যাই সেটা হবে তার জন্য এটি পূর্ব জ্ঞান। তো এই আই প্লাস ওয়ান অর্থাৎ পূর্ব জ্ঞান এবং নতুন একটি ইনপুট, নতুন একটি ইনফরমেশন যে কালেকশন করলো, সে নতুন ভাবে আরেকটি জিনিস শিখতে পারলো আরেকজনের হেল্পের সাহায্যে, আরেকজনের সাহায্যে। তো সেই কথাই বলা হয়েছে জেডপিটিতে আরেকজনের একটু সাহায্য যদি পায় তাহলে শিক্ষার্থী আরেকটু অ্যাডভান্স হয়ে যেতে পারে। তো সেই কথাই বলা হয়েছে। এজন্য আমরা এই অপশনটি চুজ করলাম, ইনপুট হাইপোথিসিস, অর্থাৎ নতুন কিছু ইনফরমেশন কালেক্ট করি। আমাদের পূর্ব জ্ঞান যেটি রয়েছে সেটা তো ঠিক আছে, কিন্তু নতুন জ্ঞানের সাথে পূর্ববর্তী জ্ঞানের সাথে নতুন একটি জিনিস আমরা একটু সাহায্য পেয়ে গেলাম। তো সেই সাহায্যের কারণে আমাদের পূর্ণ একটি জ্ঞান বিল্ড হয়ে গেল। তো সেই কথাই বলা হয়েছে যে ইনপুট হাইপোথিসিস। তারপর মনিটর হাইপোথিসিস, এটি হলো আমাদের ব্রেইনের দুটি সিস্টেম কাজ করে, একটি হলো লার্ন সিস্টেম আর আরেকটি হলো অ্যাকোয়ার্ড সিস্টেম। অ্যাকোয়ার্ড সিস্টেম হলো আমাদের পূর্ববর্তী জ্ঞান, যেমন মনে করো বর্তমানে আমি যা জানি সেটা হলো আমার অ্যাকোয়ার্ড সিস্টেম, এবং আরেকটি হলো লার্ন সিস্টেম যেটি আমরা শিখি। যেমন মনে করো গ্রামারের রুল শিখলাম যে হি গোজ টু স্কুল, ইএস লাগাতে হয়, এই যে রুল শিখলাম। তো আমি মনে করো কোথাও এক জায়গায় ভাষণ দিতে গেলাম, সেক্ষেত্রে হি গো টু স্কুল বলে দিলাম। হঠাৎ আমি বলার সময় আমার মাইন্ড কাজ করবে, এই যে আমি শিখে নিয়েছিলাম, তো সেটা কাজ করবে যে হি গো টু স্কুল হবে না, হি গোজ টু স্কুল হবে। তো আবার আমি রিপিট করে বলবো হি গোজ টু স্কুল। তো এই যে আমার যে মনিটরের মতো কাজ করলো, আমার যে লার্ন সিস্টেম যেটা আমি শিখে রেখেছি সেটা মনিটরের মতো কাজ করলো। এই কথাই বলা হচ্ছে যে মনিটর হাইপোথিসিস। ঠিক আছে, তো আপনারা সেই থিওরিগুলো আর হচ্ছে বুঝে যেতে পারেন। আমাদের এখানে সমাধানের ক্লাস, সুতরাং এত বিস্তারিত করে বললে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও। ঠিক আছে, আচ্ছা তারপরে কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপর পরস্পর নির্ভরশীল? আচ্ছা, কামিন্স আরেকজন মনোবিজ্ঞানী, তিনি থিওরি দিয়েছিলেন, তিনি কানাডার ব্যক্তি। তো তিনি আরেকটি দিয়েছিলেন, সেই থিওরি অনুযায়ী পারস্পরিক তত্ত্ব অর্থাৎ পারস্পরিক নির্ভরশীল একটি তত্ত্ব দিয়েছিলেন, একটি থিওরি দিয়েছিলেন। সেই থিওরি অনুযায়ী এই নিচের অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক? তিনি সংক্ষেপে আমি বলে দিই, তিনি বলেছিলেন যে মাতৃভাষার ভিত্তি যদি আমাদের ভালো করে গড়ে ওঠে, অর্থাৎ দক্ষতা যদি মাতৃভাষার আমাদের ভালো থাকে, তাহলে অন্য ভাষা শেখার ক্ষেত্রে আমাদের সেই দক্ষতা সাহায্য করবে। এই কথা কোন অপশনের মধ্যে ফিট হয় সেটাও আপনারা দেখে দিন। দ্বিতীয় ভাষা গঠনে অপশন কথার মধ্যে আসেই না। প্রথম ও দ্বিতীয় ভাষার প্রাথমিক কথা আমাদের এই যে অপশনের মধ্যে আসছে না। আমরা জানি প্রথম ভাষার দক্ষতা দ্বিতীয় ভাষাকে সাহায্য করে, হেল্প করে, সেই জিনিসটা আমাদের দ্বিতীয় ভাষার বোধ, পরীক্ষণ এবং উৎপাদন এটা হবে না। প্রথম এবং দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক দক্ষতা, এই যে জ্ঞানাত্মক দক্ষতা একে অপরকে প্রভাবিত করছে, অর্থাৎ প্রথম ভাষার যে দক্ষতা দ্বিতীয় ভাষার দক্ষতাতে ট্রান্সফার করা হচ্ছে, সেটা সাহায্য করছে। ঠিক আছে, তো সেই অপশনটি আমাদের এখানে শুদ্ধ হয়ে যাবে। তারপরে 115 নম্বর, নিচের কোনটি প্রোটন দক্ষতা অর্জনের প্রারম্ভ অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গঠনমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? আচ্ছা, এই যে না বলে দেওয়ার কারণে এই সম্পূর্ণ লাইনটি এত লম্বা প্রশ্ন করার আমাদের আর কোনো মানেই থাকলো না। দেখুন, এখানে বলা হয়েছে যে নিচের কোনটি প্রোটন দক্ষতা অর্জনের প্রারম্ভে শুরুতে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্প মূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে যদি বলা হতো তাহলে তো ঠিক ছিল, কিন্তু করে না বলে দেওয়ার কারণে এই যে কথা যেগুলো, এগুলার আর কোনো ভ্যালুই থাকলো না। শুধু এতটুকু পড়লেই আমাদের প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, তো একজন শিশু যখন শুরু করবে প্রথম দক্ষতা অর্জনের শুরুতে অক্ষর ও বর্ণমালার উপর জোর দিবে। দক্ষতা অর্জনের শুরুতে অক্ষর ও বর্ণমালার উপর নিচের কোনটি প্রথম দক্ষতা জোর দিয়ে থাকে? শব্দগুলি এবং পাঠগুলির অধিক আকর্ষণীয়, কিন্তু অক্ষরগুলি নয়। পৃথক অক্ষরগুলি শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিকে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে। শব্দগুলি এবং পাঠগুলি অর্থপূর্ণ সংগঠন সৃষ্টি করে যা অক্ষরগুলি করতে অসমর্থ হয়। তো এই অপশনগুলির মধ্যে আমাদের 3 নম্বর অপশনটি শুদ্ধ হয়ে যাবে, কারণ একটি শিশু যখন শুরু করবে একটি ভাষা দক্ষতার শুরুতে প্রথম পাঠক ক্ষুদ্রতর, অর্থাৎ যে শিশু প্রথমে শিখছে এই ধরনের পাঠক যখন ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তরের দিকে এককগুলিতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে, এই যে ছোট থেকে শুরু করে সে বড়র দিকে গিয়ে সে সবগুলা সেই জিনিস সে শিখে নিতে পারে। ঠিক আছে, তারপরে নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? নিচের এই যে অপশন কিছু দেওয়া হয়েছে, এই অপশনের মধ্যে কোন অপশনগুলি ভাষাতাত্ত্বিক দিক দিয়ে সঠিক? ঠিক আছে, ভাষার নিজস্ব লিপি আছে কিন্তু উপভাষার নিজস্ব লিপি নেই। একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। ভাষার লিখিত সাহিত্য রয়েছে, উপভাষার কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল। ভাষা এবং উপভাষা তাত্ত্বিক দিক থেকে পৃথক, ভৌগোলিক দিক থেকে এক। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষা তাত্ত্বিক দিক দিয়ে, ভাষার যে তথ্য যেগুলো রয়েছে সেই তাত্ত্বিক দিক থেকে কোনটি বাক্য এখানে সঠিক? তো সেক্ষেত্রে আমাদের এইটি সঠিক হবে, কারণ একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে একটি সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক কোনো পার্থক্যই নেই আসলে। তো সেটাই আমাদের এখানে শুদ্ধ হবে। ঠিক আছে, তারপরে মীরা একটি 7 মাসের শিশু, সে এখন ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত ধ্বনি তৈরি করে, নিচের কোনটি ব্যবহার করে সে সংযোগ স্থাপন করে? আচ্ছা, এইগুলো যদি আমাদের এই প্রশ্নটি আমরা যদি নাও বুঝি তাহলে এই প্রথমে আমাদের আনসারটি দেওয়া আছে, সেটা একটি 7 মাসের শিশু। তো 7 মাসের শিশু আমরা জানি যে সে বেবলিং করে, অটোমেটিক আমাদের এই অপশনটি শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের বাকি প্রশ্নটি বুঝতেই হবে না, কিন্তু আমরা জানি যে বেবলিং এর যে বৈশিষ্ট্য রয়েছে, বেবলিং যে স্টেজ রয়েছে, ভাষা শেখার যে স্টেজ রয়েছে, প্রথমে কুইং, তারপরে বেবলিং, তারপরে ওয়ান ওয়ার্ড স্টেজ, তারপরে টু ওয়ার্ড স্টেজ, তারপরে লঙ্গার আটারেন্স, এই যে স্টেজ যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে বক বক করে যে স্টেজ, বেবলিং যে স্টেজ, সেই স্টেজে সে কিন্তু ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত, প্রথমে কি করে জন্মের পর থেকে 6 সপ্তাহ পর থেকে সে কি করে স্বরধ্বনি উচ্চারণ করে। ঠিক আছে,
তারপরে কিন্তু স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিশ্রিত করে সে কিন্তু কিছু ধরনের সাউন্ড ব্যবহার করতে শুরু করে। সেই সাউন্ডগুলোর কোনো অর্থ থাকে না আসলে, কিন্তু এইগুলা ব্যঞ্জন এবং স্বরধ্বনি, ব্যঞ্জন উপর এবং স্বরবর্ণের উপর মিলিত করে কিছু সাউন্ড ক্রিয়েট করে। তো সেইগুলোর কথা বলা হয়েছে, সেগুলোকে আমরা বলি ব্যাবলিং। ঠিক আছে, এই প্রথমেই আপনাদের উত্তর দেওয়া আছে, তো এইগুলো আপনারা দেখে নেবেন, এগুলার ভিডিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে উৎপাদনমূলক শব্দ তালিকা, প্রোডাক্টিভ ভোকাবুলারি, প্রোডাক্টিভ স্কিলস, এইগুলো সবগুলো একই জিনিস। প্রডিউস করা অর্থাৎ উৎপাদন করা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের উৎপাদনমূলক শব্দ তালিকা কি হবে? যে শব্দগুলো আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি। আমরা জানি যে লেখাকে এবং বলাকে প্রোডাক্টিভ স্কিল বলা হয়, এবং শোনা এবং পড়াকে বলা হয় রিসেপটিভ স্কিল। তো সেই একই শব্দ, একই জিনিস, এখানে বলা হয়েছে প্রোডাক্টিভ ভোকাবুলারি, আর সেখানে বলা হয় যে প্রোডাক্টিভ স্কিল। এখানে বলা হবে যে রিসেপটিভ ভোকাবুলারি, আর সেখানে বলা হবে রিসেপটিভ স্কিল। তো রিসেপটিভ স্কিল বলতে আমরা কি জানি? শোনা এবং পড়া। কারণ আমরা শুনলেও আমরা কোনো কিছু কালেক্ট করি, এবং পড়লেও আমরা সেখান থেকে কোনো কিছু রিসিভ করি, সুতরাং সেটাকে বলা হয় রিসেপটিভ স্কিল। এবং যখন আমরা লিখি বা আমরা বলি, তখন আমরা কোনো কিছু প্রডিউস করি, তো সেগুলোকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। তো এই যে প্রোডাক্টিভ স্কিল থেকে প্রোডাক্টিভ ভোকাবুলারি এসেছে। তো যে শব্দগুলো আমরা লিখনে এবং বাচনে ব্যবহার করি, অর্থাৎ আমরা লিখতে এবং বলতে ব্যবহার করি, তো প্রথমেই আমাদের উত্তর এখানে পেয়ে গেছি। পরবর্তী অপশনগুলো আমাদের পড়ার দরকার নেই। যে শব্দগুলি পাঠকের কাছে নতুন, যে শব্দগুলো আমরা শুনেই চিনতে পারি, যে শব্দগুলো আমরা লাইনের বাইরে, এগুলো তো আমাদের অপশনই নয়, আমরা অপশন পেয়ে গেছি। তারপরে নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি? অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএডির সাহায্যে নিচের কোন অপশনটি ব্যাখ্যা করা হয়নি? আমরা এই যে মনোবৈজ্ঞানিক তত্ত্বের যে ভিডিওটি দিয়েছিলাম, সেই ভিডিওটিতে আলোচনা করেছিলাম এলএডি সম্পর্কে। অর্থাৎ নম চমস্কি একটি তথ্য দিয়েছিলেন, একটি থিওরি দিয়েছিলেন। সেই থিওরিটিতে তিনি বলেন যে এলএডি নামক একটি যন্ত্র থাকে প্রত্যেক শিশুর মস্তিষ্কে, এবং সেই এলএডির মাধ্যমে তারা কিন্তু ভাষা শিখতে পারে। অর্থাৎ এলএডি কে ব্যবহার করে শিশুরা ভাষা শিখে, এবং আমরা জানি যে আমাদের ব্রেইনের লেফট হেমিস্ফিয়ারের লেফট পার্টে ভাষার বিকাশ হয়। ঠিক আছে, তো সেই ভাষার বিকাশ হওয়ার যে সাইড রয়েছে, সেই পার্টে এলএডি নামক একটি যন্ত্র বসানো থাকে তিনি বলেন, এবং এই এলএডির মাধ্যমে আমরা কিন্তু ভাষা শিখতে পারি। যেমন মনে করো, একটি শিশু কোথাও থেকে শুনলো যে আমি স্কুলে যাই, তো সেই শব্দটি বা সেই বাক্যটি সে শিখে নিল, এবং তার মস্তিষ্কের মধ্যে কার্য চালাতে থাকলো, প্রক্রিয়া চালাতে থাকলো। কিছুদিন পর সে নিজে থেকেই বলল যে আমি বাজারে যাই। সে শুনেছিল আমি স্কুলে যাই, এখন বলতে পারছে যে আমি বাজারে যাই। সে যে নিজের থেকে সেই বাক্যগুলা বলতে পারছে, তো সেই কথাই বলা হয়েছে তার এই যে থিওরি, যেটা সেই থিওরিটিতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নামক যন্ত্রটির মাধ্যমে ভাষা শেখা হয় বা ভাষা শিখে শিশুরা, সেই কথাই বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কোন অপশনটি এখানে শুদ্ধ হবে? কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শিখে? এই যে আমাদের প্রথম অপশনে আমাদের আনসার পাওয়া গেল, কারণ আমরা জানি যে এলএডির মাধ্যমে শিশুরা মাতৃভাষা শিখবে। তো মাতৃভাষা শেখার ক্ষেত্রে প্রথমেই যদি তারা রবীন্দ্রনাথ হয়ে যায়, তাহলে তো পরবর্তীতে দ্বিতীয় রবীন্দ্রনাথের আবিষ্কার করবে আমাদের এই ধরতিতে। তো এটা হবে না, প্রথমেই আমাদের অপশনটা মিলে যায়। কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শিখে? অলংকৃত ভাষা তো অনেক বড় হওয়ার পর শিখবে, তাই না? কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয়? এটা ঠিক রয়েছে, তার এই যে ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইসের মধ্যে আসে। কিভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শিখে? সেটাও ঠিক আছে। 4 থেকে 5 বছরের শিশু একটি সংক্ষিপ্ত সময়কালে কিভাবে শিশুরা ভাষা শেখানো সমর্থন হয়? এই তিনটি অপশন কিন্তু নম চমস্কির দেওয়া এই এলএডির ধারণা ব্যাখ্যা, কিন্তু এই অপশনটি তার ব্যাখ্যা নয়। কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শিখবে? ঠিক আছে। তারপরে একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের উচ্চারণ পৃথক। এটি কিসের উদাহরণ? একটি সমভাষী জনজাতি, একই ভাষাভাষীর জনজাতির মধ্যে উচ্চারণ, কোন কোন শব্দের বা কোন কোন বর্ণের উচ্চারণ যে ডিফারেন্স থাকে, পার্থক্য থাকে, সেই জিনিসটা কিসের উদাহরণ বলা হয়েছে? এটি সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য, মনোবিজ্ঞানমূলক বৈচিত্র্য, এটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য, এটি প্রয়োগমুখী বৈচিত্র্য। তাহলে আমাদের এখানে অপশন হবে এটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য। ঠিক আছে, ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য। তারপরে এটাই ছিল আমাদের শেষ কোয়েশ্চন। আমরা আজকে ডিসেম্বর 2024-এ আসা যে প্রশ্নপত্র ছিল সেটি আমরা সমাধান করলাম। এইভাবে আমরা 2012 থেকে নিয়ে 2024 পর্যন্ত প্রত্যেকটি কোয়েশ্চন পেপার সমাধান করার চেষ্টা করব, এবং আপনারা যারা আমাদের কনসেপ্টের ক্লাসগুলো দেখেননি, আমরা আমাদের এই চ্যানেলে গিয়ে সেই কনসেপ্টের ক্লাসগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, যাই হোক প্রিয় শিক্ষকরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস টু অল টিচার্স।